তুমি তো মাই হতে পারবা না। আমার একটা সন্তান চাই। তোমার সঙ্গে আর সংসার করার কোনো মানে নেই। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তালাকের কাগজটা হাতে পেয়েছিলাম ঠিক 2 মাস আগে। তারও 1 সপ্তাহ পর আমার জীবনটা এমন ভাবে বদলে গেল যেটা আমি স্বপ্নেও ভাবিনি। নতুন ডাক্তার আপা কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন, এমন কিছু পরীক্ষা যেগুলো আগে কখনো কেউ করার প্রয়োজনও মনে করেনি। ডায়াগনস্টিক সেন্টারের সামনে বসেছিলাম আমি। হাত দুটো ঠান্ডা হয়ে যাচ্ছিল, বুকের ভেতরটা কাঁপছিল অদ্ভুত এক অজানার আশঙ্কায়। রিপোর্টের খামটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এর ভেতরেই হয়তো লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তারপর ডাক্তার আপার রিপোর্টটা দেখে হঠাৎ মুচকি হেসে বললেন, অভিনন্দন সাদিয়া, আল্লাহর রহমতে তুমি মা হতে চলেছ। আমার নিঃশ্বাস যেন থমকে গেল, কিন্তু পরের কথাটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আর একটা না, 3টা বাচ্চার মা। 3জন, একসঙ্গে 3জন সন্তান। আমি কিছুক্ষণ ডাক্তার আপার দিকে তাকিয়েই ছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন হারিয়ে গেছে। যে মানুষটা আমাকে বন্ধা বলে ছেড়ে দিয়েছিল সে জানেও না যে আমি তার 3 সন্তানের মা হতে চলেছি। আমি তাকে ফোন করিনি, রাগে না, ঘৃণাও না, নিজেকে বাঁচানোর জন্য। শুনেছিলাম সে নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছে। গ্রামেরই এক সুন্দরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছে। সবাই বলা বলি করছিল কি সুন্দর জুটি। আমি আর কিছু জানতে চাইনি, কারণ তখন আমার পুরো পৃথিবী জুড়ে ছিল শুধু 3টা অনাগত প্রাণ। নতুন করে শুরু করেছিলাম জীবন। ঢাকা ছেড়ে চলে গিয়েছিলাম চট্টগ্রামে। একটা ছোট্ট ভাড়া বাসা নিয়েছিলাম, একটা প্রতিষ্ঠানে চাকরি জুটিয়ে নিয়েছিলাম। এরপর শুরু হয়েছিল আমার আসল যুদ্ধ। সকালে অফিস, রাতে সন্তানদের দেখাশোনা। কখনো ঘুম ছাড়াই সকাল হয়েছে, কখনো অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত জেগে কাটিয়েছি, কখনো নিজের খাবারের কথা ভুলেই গেছি। কিন্তু একবারও আফসোস হয়নি, কারণ ওরাই ছিল আমার বেঁচে থাকার কারণ। আমার 3টা সন্তান। আরহাম দারুণ শান্ত স্বভাবের ছেলে, আরিয়ান দুষ্টুমির শেষ নেই তার, আর ছোট্ট আয়রা যার একটা হাসি আমার দিনের সব ক্লান্তি মুছে দিত। সময় কেমন করে চলে যায় মানুষ টেরই পায় না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। 3 বছর, এই 3 বছর কত কিছুই বদলে গেছে, শুধু একটা জিনিস বদলায়নি। আমি কখনো তাদের বাবার কথা বলিনি। একদিন অফিস থেকে ফিরে দরজার সামনে একটা খাম দেখতে পেলাম, খুব সুন্দর করে সাজানো, দামি সুগন্ধি লেগে আছে। খামটা হাতে নিয়ে বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ হাতের লেখাটা আমি চিনে ফেলেছিলাম। এটা রায়হানের লেখা, আমার সাবেক স্বামী। খাম খুলতেই চোখে পড়ল বিয়ের দাওয়াত। রায়হান চৌধুরী ও মেহেরিন ইসলামের শুভ বিবাহ অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ। আমার চোখ স্থির হয়ে গেল। আর ভেতরে একটা ছোট্ট কাগজ, সেখানে লেখা, এসো সাদিয়া, একবার এসে দেখো নিজের হাতে কি হারিয়েছো। তোমার জন্য সামনের সারিতে একটা জায়গা রাখা আছে, যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারো। আমার হাত কেঁপে উঠল। এত বছর পরও মানুষটা একই রকম রয়ে গেছে। ঠিক তখনই পাশের ঘর থেকে ছুটে এলো 3টা ছোট্ট মানুষ। আম্মু, আম্মু দেখো। আমি ঘুরে তাকালাম। আরহাম, আরিয়ান আর আয়রা দাঁড়িয়ে আছে। তাদের হাতে একটা রঙিন কাগজ। 3জনে মিলে কষ্ট করে লিখেছে, আমরা তোমাকে অনেক ভালোবাসি আম্মু। কথাগুলো পড়তেই বুকের ভেতরটা নরম হয়ে গেল। এক মুহূর্তেই সব রাগ, কষ্ট, অপমান যেন দূরে সরে গেল। আমি দাওয়াতের কার্ডটার দিকে তাকালাম, তারপর আমার সন্তানদের দিকে। ধীরে ধীরে আমার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি নিচু হয়ে আয়রার মাথায় হাত বুলিয়ে বললাম, তোমরা কি কালকে একটা বিয়েতে যাবে? আরিয়ান লাফিয়ে উঠল, সত্যি আম্মু? আমি কি নতুন পাঞ্জাবিটা পরবো? আমি হেসে মাথা নেড়ে বললাম, হ্যাঁ বাবা, তোমরা সবাই সবচেয়ে সুন্দর হয়ে যাবে। সেদিন রাতে অনেকদিন পর আয়নার সামনে দাঁড়ালাম। সাধারণ কিন্তু মার্জিত একটা কালো জামদানি বের করলাম, সন্তানদের পোশাকও গুছিয়ে রাখলাম। তারপর গভীর রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। হয়তো ভাগ্য অনেক দেরি করে, কিন্তু যখন জবাব দেয় তখন এমন ভাবে দেয় যা কিছু কল্পনাও করতে পারে না। পরদিন বিকালে আমরা পৌঁছালাম বিয়ের অনুষ্ঠানের ভেন্যুতে। চারদিকে আলো ঝলমল করছে, মানুষের হাসি, গল্প, ছবি তোলার ব্যস্ততা, সবকিছু যেন উৎসবের মতো। কিন্তু আমার কানে কিছুই আসছিল না। আমি শুধু নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। একটা গভীর শ্বাস নিলাম, আরহামের হাত ধরলাম, অন্য হাতে আয়রাকে। আরিয়ান আমার পাশেই হাঁটছিল। তারপর ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করলাম।
করলাম। হলরুমে পা রাখতেই মনে হলো সময় যেন থমকে গেছে। মানুষজন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল, শুধু আমার জন্য নয়, বাচ্চাদের জন্যও নয়, কারণ 3জন শিশুই যেন এচে করা। আমরা গিয়ে বসলাম সেই টেবিলে যেখানে আমার নাম লেখা ছিল সামনের সারি, মঞ্চের একদম সামনে। আমি তিক্ত একটা হাসি চাপলাম। এখন বুঝতে পারছি কেন সে আমাকে এখানে বসিয়েছে। সে চেয়েছিল আমি তার সুখ, তার নতুন জীবন, তার জয়ের দৃশ্যটা সামনে থেকে দেখি, কিন্তু ভাগ্য সম্ভবত অন্য কিছু লিখে রেখেছিল। কিছুক্ষণ পর থেকে অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হলো। একজন মহিলা নিচু গলায় বললেন, বাচ্চাগুলোকে দেখেছেন? বোর সাহেবের সঙ্গে কি অদ্ভুত মিল। পাশে বসা আরেকজন বললেন, মিল না, যেন হুবহু কপি। ঠিক তখনই রায়হান অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছিল। হঠাৎ তার চোখ এসে থামলো আমাদের উপর। প্রথমে সে আমাকে দেখলো, তারপর আরহামকে, তারপর আরিয়ান, শেষে আয়রাকে। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল, ঠোঁটের হাসি মিলিয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কাউকে নয়, নিজের অতীতকে দেখছে। তার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রায়হান কোনো উত্তর দিল না, সে শুধু আমাদের দিকেই তাকিয়ে রইল। তারপর দ্রুত পায়ে এগিয়ে এলো, আমাদের সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ যেন কথাই খুঁজে পেল না। অবশেষে কাপা গলায় বলল, ওরা কারা? আমি শান্ত গলায় বললাম, আমার সন্তান। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, কার সন্তান? আমি ভ্রু তুললাম। অদ্ভুত প্রশ্ন, বিশেষ করে যখন তুমি তাদের বাবা। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। মেহেরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাছাকাছি থাকা কয়েকজন অতিথি ঘুরে তাকালো। রায়হান এক পা পিছিয়ে গেল। তুমি গর্ভবতী ছিলে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, 3 সন্তানের। তার চোখ বড় হয়ে গেল। আমাকে বলনি কেন? আমার ঠোঁটে মৃদু হাসি ফুটলো। তুমি কখনো জানতে চাওনি। রায়হান কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে শুধু একবার বাচ্চাদের দিকে তাকাচ্ছিল, আরেকবার আমার দিকে। মেহরিন এবার কাপা কণ্ঠে বলল, মানে কি বলছো তুমি? আমি তার দিকে তাকিয়ে বললাম, মানে যে মানুষটা সবাইকে বলেছিল তার স্ত্রী সন্তান ধারণ করতে পারে না, সেই মানুষটারই 3টা সন্তান আছে। আবার নীরবতা নেমে এলো, কিন্তু পুরো বিষয়টা যাচাই না করেই 10টা স্ত্রীর উপর চাপানো হয়েছিল। মুহূর্তের মধ্যে হলরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। মেহরিন হতবাক হয়ে রায়ানের দিকে তাকালো। এটা কি সত্যি? রায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সে কিছু বলল না। আর সেই নীরবতাই সব প্রশ্নের উত্তর হয়ে গেল। মেহরিন ধীরে ধীরে নিজের আংটিটার দিকে তাকালো, তারপর সেটা খুলে টেবিলের উপর রেখে দিল। তার চোখে ছিল হতাশা আর ক্ষোভ। যে মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় সত্য লুকাতে পারে, তাকে বিশ্বাস করে সংসার করা সম্ভব না। কথাগুলো বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। সে ধীরে ধীরে বাচ্চাদের দিকে তাকালো। এক সময় যে মানুষটা আমাকে ভেঙে দিয়েছিল, আজ সে নিজের ভুলের সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই বুঝলাম, প্রতিশোধের সবচেয়ে সুন্দর রূপ হলো সুখী হয়ে বেঁচে থাকা। আমি ভেবেছিলাম এখানেই গল্পটা শেষ, কিন্তু আসলে সেখান থেকেই শুরু হয়েছিল নতুন অধ্যায়।